আমরা আবারও নিউজ রুমে যেতে চাই। আমাদের অ্যাসাইনমেন্ট এডিটর মাকসুদুর নবী দর্শক আপনাদের জন্য অপেক্ষা করছেন, তার সাথে আবারও কথা বলতে চাই। মাকসুদ, আপনি শুনছিলেন আমাদের হিরণ খানের কথাগুলো, যে যদি বলি যে ডাকসু প্রতিষ্ঠার ১০৩তম বছর চলছে এবং ৩৮তম নির্বাচন এটি, এবং যে নির্বাচনে এর আগের হিস্ট্রিগুলো আপনিও জানেন, আমরাও মোটামুটি যতদূর দেখেছি যে এত সংখ্যক প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেনি। পাশাপাশি কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়া সুষ্ঠু একটা নির্বাচন এবং ফলাফল ঘোষণা হতে চলেছে। এটি আসলে কতখানি আশাব্যঞ্জক আগামীর রাজনীতির জন্য? আজকে সকালে ডাকসুর সাবেক নেতা মাহমুদুর রহমান মান্না, তার সাথে কথা বলছিলাম। তিনি বর্তমানে নাগরিক ঐক্যের আহ্বায়ক এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন তিনি যুক্ত ছিলেন। মাহমুদুর রহমান মান্না যেটি বলছিলেন যে স্বতন্ত্ররা ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে, যেটি আসলে তাদের সময় নাকি কল্পনাও করা যেত না, এবং ঠিকমতো প্যানেলটাও সবাই করতে পারতেন না। সেখানে স্বতন্ত্র প্রার্থীরা এইরকম একটা হেভি ওয়েট ভাবমূর্তি নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেটি এই নির্বাচনে একটা বিরল দৃশ্য তৈরি হচ্ছে। এটি হতে পারে কয়েকটি কারণে। এক হচ্ছে, এই মুহূর্তে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, যেখানে বিশেষ কোনো রাজনৈতিক প্রভাব বলয়ের কোনো প্রার্থী নিরঙ্কুশভাবে ডমিনেট করবে। ফলে যারা একেবারে সাধারণ গোছের শিক্ষার্থী কিংবা ব্যাক বেঞ্চার কিংবা একটু নিজেকে লুকিয়ে রাখতেন কিন্তু প্রতিভাবান, তারা কিন্তু এবার নেমে পড়েছেন। হয়তো এক ধরনের নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করেছেন, কেননা জুলাই কিন্তু মানুষকে সাহসী করে তুলেছে, বিশেষ করে তরুণ সমাজকে। আরেকটি হতে পারে যে হ্যাঁ, এটি একটি সুযোগ নিজের যে যোগ্যতা কিংবা নিজের যে দক্ষতা নেতৃত্ব পর্যায়ে নিয়ে যাওয়ার, সেটিকে নিজে যাচাই করে দেখা। সেই অর্থে কিন্তু আপনি দেখবেন যে অনেক স্বতন্ত্র প্রার্থী কিন্তু পাওয়া গেছে। উমামা ফাতেমা, তিনি একটি ছাত্র সংগঠনের সঙ্গে ছিলেন, কিন্তু তিনি এই নির্বাচনে নেমেছেন একেবারেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে। শামীমের কথা আপনাকে বলছিলাম এর আগে। এছাড়া অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা, তাদেরকে দেখবেন তারাও নিজেদের মতো করে কিন্তু প্রচারণা চালিয়েছে, এবং এই নির্বাচনে দুজন দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থী এবং একজনের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত, এমন তিনজন কিন্তু এই নির্বাচনে দাঁড়িয়েছেন। এবং এই নির্বাচনই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি নির্বাচন যেখানে কিনা ব্রেইল পদ্ধতিতে দৃষ্টিশক্তিহীনদের জন্য ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছিল। এর আগে যারা চোখে দেখতে পায় না তাদের জন্যও কিন্তু জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ব্যবস্থা থাকতো। কিভাবে? তার সঙ্গে একজন সহায়তাকারী সাথে করে নিয়ে গিয়ে গোপন বুথে ভোটটা দিতেন। কিন্তু আপনি জানেন যে দৃষ্টিশক্তিহীনদের যে লেখাপড়ার পদ্ধতি, এটিকে বলা হয় ব্রেইল পদ্ধতি। আঙুলের মাধ্যমে এক ধরনের বিশেষ বই তারা স্পর্শ করে লেখাপড়া করে থাকেন। ঠিক একইভাবে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নিঃসন্দেহে এটি একটি নতুন মাইল ফলক। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের যে ডাকসু নির্বাচনটি, এই নির্বাচনটি কিন্তু অনেকগুলো নেতৃত্ব দেশের সামনে নিয়ে এলো। হ্যাঁ, কেউ হয়তো ভোটের অঙ্কে জয় পরাজয়ে উঠে এলো, কিন্তু আপনি দেখবেন সাদিক কায়েম কিংবা আবিদ, তারা তো বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত, এরই মধ্যেই তারা নেতা। এখন আলাদা করে ডাকসুর নেতা হয়তো কেউ হচ্ছেন, কিন্তু নতুন কতগুলো নেতৃত্ব পেল ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ, যারা হয়তো এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে সামনের দিনে আরও শিক্ষার্থী বান্ধব কিংবা সমাজ বান্ধব কিংবা মানুষের অধিকার, মানুষের সমস্যা নিয়ে তারা যদি কথা বলেন, তাহলে কিন্তু মানুষের জনসমর্থন যে তারা পেতেই পারেন, সেরকম একটা স্পষ্ট ইঙ্গিত কিন্তু এই নির্বাচনে পাওয়া গেল। এই শুধু ডাকসু নির্বাচন নয়, আপনি দেখবেন যে আগামী কালকে কিন্তু, আজকে যদি 10 তারিখ হয়ে গেছে, এরই মধ্যে আগামীকালকে জাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে রাজশাহীতে আছে এবং চট্টগ্রামেও আছে। তো এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে, এই ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে একটা বড় রকমের ওয়ার্ম আপ। এমনও হতে পারে, খুব অবাক হওয়া যাবে না যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যারা প্রতিদ্বন্দ্বিতা করলো, তাদেরকেও আবার জাতীয় নির্বাচনে কোনো দলের পক্ষ থেকে কিংবা স্বতন্ত্রভাবে তারা মনোনয়ন নিয়ে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। ফলে এবারের নির্বাচনের যে সমীকরণ, অনেক কিছু বদলে যেতে পারে। তবে জাতীয় নির্বাচনের যে চরিত্র,
বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ে যে প্রভাব তৈরি করে রেখেছে, সেখানে নতুন কেউ গিয়ে সেই প্রভাব বলয় ভেঙে খুব চমকপ্রদভাবে একেবারে বড় অঙ্কে করিয়ে দেখাবে ন্যাশন ওয়াইড, এমন পরিস্থিতি কিন্তু নেই। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোটার ব্যাংক, সেখানে কিন্তু একেবারে শিক্ষিত শ্রেণী, কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণের খুবই সাধারণ মানুষ তারা কিন্তু ভোটের অঙ্কের হিসাব নিকাশটা কেউ কেউ উত্তরাধিকার সূত্রে কিংবা এলাকার পরিচিতির ভিত্তিতে কিংবা আত্মীয়তার সূত্রে এইভাবেই অনেকটা বিবেচনা করে থাকেন। তবে 24-এর জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেখানে হয়তো মানুষ নতুন কিছু খোঁজার চেষ্টা করবে। তবে এই যে স্বতন্ত্র প্রার্থীরা যে লাইমলাইটে আসছেন, সেটিকে আবার কোনো রাজনৈতিক নেতা মনে করেন স্বতন্ত্র প্রার্থীদের এত বেশি তাদের উপর ফোকাস করা কিংবা এত বেশি উঠে আসাটাও খুব একটা ইতিবাচক নয়। কেননা তাদের জবাবদিহিতার জায়গাটা থাকে না। কেউ যদি কোনো একটা সংগঠন বা দলের পক্ষ থেকে এসে প্রতিনিধি হন, তখন তাদের একটা জবাবদিহির জায়গা থাকে, এই জন্যে যে তারা একটা কাঠামোর মধ্যে থাকেন। কিন্তু একজন স্বতন্ত্র ব্যক্তি আসলে খুব বেশি প্রভাব বিস্তার করে উঠতে পারেন না, কিংবা কোনো অনিয়মে জড়িত হলে তাকে জবাবদিহি করার মতো কোনো সংগঠনও থাকে না। ফলে একটি দ্বিমুখী অবস্থান এই স্বতন্ত্র প্রার্থীদেরকে ঘিরে হয়। তবে নিঃসন্দেহে নতুন নেতৃত্ব উঠে আসার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ছাত্র সংসদ নির্বাচনগুলোর একটা বড় ভূমিকা কিন্তু থাকে। এখানে দেখবেন এবার অনেক নারী প্রার্থী অংশ নিয়েছে। আপনি জানেন জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই যে বর্বর হামলা হয়েছিল, ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছিলেন তন্নি নামের একটি মেয়ে। তিনি কিন্তু যখন নির্বাচনে দাঁড়িয়েছেন গবেষণা সম্পাদক হিসেবে, তার প্রতি কিন্তু সহমর্মিতা কিংবা বন্ধুত্বপরায়ণ মনোভাব দেখিয়ে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন কিংবা যারা প্রার্থিতা ঘোষণা করেছিলেন, তার প্রতি সম্মান দেখিয়ে ওই পদে অনেকে প্রার্থিতা দেননি। ফলে সেই তন্নিরও একটি জায়গা তৈরি হয়েছে, যদিও তিনি প্রতিদ্বন্দ্বিতা চেয়েছেন। ফলে এইভাবে কিন্তু অনেকেই এবার নেতৃত্বে আসতে চেয়েছেন। তবে একটা বিষয় কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে যে ডামাডোল, সেটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের এক ধরনের লেখাপড়ায় ছেদ হচ্ছে। আমরা আশা করতেই পারি যে এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পরম্পরায় কয়েকটি আন্দোলন এবং এক ধরনের দেশও খুব একটা স্থিতিশীল অবস্থায় নেই, এমন অবস্থার মধ্যে শিক্ষাঙ্গনগুলোতে কিন্তু অস্থিরতাও আছে। ফলে লেখাপড়ার যে সুষ্ঠু পরিবেশ, সেটি এখন পর্যন্ত কিন্তু পুনঃস্থাপিত হয়নি। ফলে এই নির্বাচনগুলো হয়ে যাবার পর আশা করা যায় যে শিক্ষার্থীরা পূর্ণরূপে পড়ার টেবিলে ফিরবেন এবং আসলে একজন শিক্ষার্থীর মূল কাজই তো লেখাপড়া। ইমতিয়াজ, মাকসুদ, আরেকটা বিষয় একটু জানতে চাই। আপনি যেহেতু বলছিলেন যে সামনে জাকসুর নির্বাচন আগামী 11 তারিখ, এরপরে চাকসু রয়েছে, তারপরে হচ্ছে রাজশাহীতেও রয়েছে। তো জাকসু প্রত্যেকটা ইলেকশনে, এই যে ডাকসু ইলেকশন হলো, এখানকার যারা নির্বাচন কমিশনার ছিলেন, যারা সুষ্ঠু ব্যবস্থাপনা পরিচালনা করলেন সুষ্ঠুভাবে, এবং যারা প্রার্থী ছিলেন, তো এটা শিক্ষা হতে পারে কিনা তাদের জন্য? নিঃসন্দেহে এই নির্বাচন থেকে তো অনেক কিছুই শিক্ষা নেবার আছে। এরই মধ্যে আপনাকে বলেছি, দেখুন ডাকসু যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজধানী ঢাকার অন্তর্গত একটি বিশ্ববিদ্যালয়, এখানে সারা দেশের মানুষের মনোযোগ থাকে। যতখানি এই নির্বাচনটাকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে, এটি রাজনীতির অন্যতম একটি কেন্দ্রবিন্দু এবং দুটি বড় রাজনৈতিক সংগঠনের ছাত্রনেতারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে কিন্তু এখানে অনেক বেশি, এবং দুটির কেন্দ্রীয় নেতৃত্বে যারা আছেন তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পক্ষান্তরে আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে যাই, সেখানেও কিন্তু ছাত্রদল, ছাত্র ইউনিয়ন কিংবা গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র শিবির, তাদেরও প্যানেল থাকবে, রাজশাহীতেও থাকবে। কিন্তু সেখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের চেনা পরিচিতি কিন্তু অত বেশি সবার কাছে না হবার কারণে সেই নির্বাচনটা ঘিরে কিন্তু অত বেশি জাতীয় মনোযোগ হয়তো থাকবে না। তবে একই ধরনের কম্পিটিশন কিন্তু এই নির্বাচনে দেখা যাবে। কেননা এই ডাকসু নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচনটাকে এবার যেভাবে দেখা হচ্ছে, এটি যতটা না জয় পরাজয়, তার চেয়ে অনেক বেশি ইগো কিংবা অস্তিত্ব
শক্তিশালী করার একটি প্রশ্নের জায়গা থেকেই নির্বাচনটাকে দেখা হচ্ছে। অন্যদিকে আরও কতগুলো বিষয় যদি আমরা দেখি যে এই নির্বাচন, ডাকসু নির্বাচনে ভোটের ফলাফল গণনার যে দীর্ঘ সময় এবং দীর্ঘ সূত্রতা, সেটি কিন্তু নিঃসন্দেহে যারা অন্য ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো, তাদের কিন্তু এটি ভাববার একটা জায়গা তৈরি হবে। কেননা যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা অভ্যন্তরীণ নির্বাচনের ফলাফল গণনা করতে পরদিন রাত পেরিয়ে পরদিন সকাল হয়ে যায়, তখনও ফলাফল পাওয়া যায় না। তাহলে ফলাফল গণনায় কি সেই ম্যানুয়াল পদ্ধতি তারা অবলম্বন করবেন, নাকি তারা কোনো নতুন প্রযুক্তি? আপনি দেখবেন পৃথিবী এখন এআই দিয়ে চলছে, নিমিষে কাজ হয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে। সেখানে বিশ্ববিদ্যালয়গুলো যদি একটা নিজেদের ভোট পদ্ধতিকে আধুনিকায়ন করতে না পারে, জাতীয় নির্বাচনের যে চরিত্র, সেই চরিত্রই যদি নিজের মধ্যে সেট করে, তাহলে কিন্তু একটা উচ্চ শিক্ষাঙ্গন থেকে আসলে নতুন বার্তা কি পায় সাধারণ মানুষ? আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ব্যালট বাক্স বলা হচ্ছিল যে স্বচ্ছ ব্যালট বাক্স করা হয়নি, এটি নাকি যে টিনের কিংবা লোহার পাতের যে সিন্দুকের মতো ব্যালট বাক্স, সে অত্যন্ত ভারী, এটি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের ঐতিহ্য। এর আগেও এটি হয়েছে। আসলে এই ঐতিহ্য আসলে কতখানি নতুনত্বের সঙ্গে খাপ খায়, সেটি একটি বড় প্রশ্নের জায়গা তৈরি করে। এখন যদি আমরা বুয়েটে এই ধরনের একটা নির্বাচন হয়, যদিও বুয়েটে ছাত্র রাজনীতি এই মুহূর্তে নেই, কিংবা একটা উচ্চ শিক্ষাঙ্গনে যেখানে যেখানে গবেষণা হয়, যেখানে বিজ্ঞানের বিভিন্ন বিভাগ রয়েছে, পড়ানো হয়, সেখান থেকে যদি এই ধরনের একেবারে ম্যানুয়াল গণনা, একেবারে কাগজের ব্যালট, যদিও ট্র্যাডিশনাল একটা চাহিদা থাকে কাগজের ব্যালটে, বাংলাদেশের একটা রাজনৈতিক সংস্কৃতি, কিন্তু এই রকম একটা পদ্ধতির মধ্য দিয়ে শুধু শুধু সময় ক্ষেপণ, সময়েরও তো অনেক দাম আছে। আপনি কেন ছাত্রদেরকে এত রাত পর্যন্ত জাগিয়ে রাখবেন, সেই প্রশ্ন তো উঠতে পারে। ফলে এই ভোট গণনার সঙ্গে, ভোট কার্যক্রমের সঙ্গে যারা আছেন, তাদের সারাটা রাত কাটিয়ে দিতে হচ্ছে, সারা দিন ধরে সারা রাত। এই যে একটা অস্বাভাবিক অবস্থা, সেটি থেকে তো একটা বার্তা নিতেই পারেন যারা এর পরবর্তীতে ভোটগুলো আয়োজন করতে যাচ্ছেন। ইমতিয়াজ, মাকসুদ, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে এই যে ছাত্র সংগঠনগুলো যে লেজুর বৃত্তিটা, এটা সুষ্ঠু সংগঠন পরিচালনার ক্ষেত্রে কতখানি অন্তরায় বলে আপনার কাছে মনে হয়? এর আগে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে, তারা চাচ্ছেন যে লেজুর বৃত্তি থাকবে। এটা কেউ কেউ বলছেন যে শতভাগ থাকা উচিত, আবার কেউ কেউ বলছেন এটার বিপরীতে কথা বলেছেন। আপনার কাছে একটু মন্তব্য। যে ডাকসুর একজন সাবেক নেতা আজকে আমাদেরই চ্যানেলে তিনি টকশোতে অংশগ্রহণ করে বলেছিলেন যে রাজনৈতিক দলের লেজুর বৃত্তি থাকাই উচিত। সেটিকে হয়তো তিনি ইতিবাচকভাবে দেখতে চেয়েছেন। এখন ধরুন, বড় রাজনৈতিক দলগুলোর যে জনশক্তি যোগান দেয় যারা, তাদের একটি বড় অংশ ছাত্র। ফলে এই ছাত্র, আপনি দেখবেন গঠিত যে রাজনৈতিক দল এনসিপি, তারা কিন্তু তাদেরও একটি ছাত্র সংগঠন রয়েছে, যদিও তারা সরাসরি বলছে না যে সেটি তাদের কোনো লেজুর ভিত্তিক সংগঠন, যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিন্তু তাদের মধ্যে একটা দারুণ বন্ধুত্বপূর্ণ যোগাযোগ এবং সংহতি রয়েছে। এখন লেজুর ভিত্তিক রাজনীতির যে চরিত্র ছাত্র সমাজের মধ্যে দেখা গেছে গত কয়েক দশকে, সেটি কি যে এই ছাত্রদেরকে যারা সিনিয়র সংগঠন, তারা তাদের পেশি শক্তি হিসেবে ব্যবহার করছে। আপনি দেখবেন যে যখন ছাত্রলীগের সঙ্গে সাধারণ ছাত্রদের এক ধরনের বিবাদ হচ্ছিল কোটা সংস্কারকে কেন্দ্র করে, যখন আন্দোলন তুঙ্গে উঠছিল, তখন কিন্তু আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের তখনকার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি কিন্তু একটি মিটিং থেকে বেরিয়ে বলেছিলেন যে ছাত্রদের ইস্যু ছাত্রলীগই সমাধান করবে। তার মানে এক ধরনের পরোক্ষভাবে ছাত্রলীগকে নির্দেশনা দেওয়াই হয়েছিল যে যেন সাধারণ ছাত্রদের উপর তারা চড়া হয়। ঠিক হয়েছিল। ওই দিনই দুপুরের দিকে দেখা গেল যে 15 জুলাই সেই নির্মম হামলা হয় শিক্ষার্থীদের উপর, অনেকেই আহত হন, শত শত আহত হন, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এছাড়া আমরা যদি দেখি যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো, তাদের মধ্যেও কিন্তু কম বেশি লেজুর ভিত্তিক যে ধারা, সেটি কিন্তু দেখা গেছে এবং সিনিয়র সংগঠনের তল্পি বা আহ্বক হিসেবে তারা ব্যবহৃত হয়েছেন। এখন যদি একে অপরের পরিপূরক হয়, সমাজের জন্য
ছাত্র সমাজের জন্য কিংবা দেশের উন্নয়নের জন্য, সেটি কিন্তু হতেই পারে। এখন রাজনীতিতে নতুন ধারা আনয়নের যে একটা চাহিদা তৈরি হয়েছে, সেই জায়গা থেকে হয়তো ইতিবাচক কিছু উঠে আসতেও পারে। এখন এটি সামনের দিনেই সেটি বলে দেবে, কিন্তু সহসাই যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি খুব একটা পাল্টে গিয়ে নতুন কিছুর উদ্ভব ঘটবে আর মানুষই বা আসলে কতটুকু নতুনকে সহযোগিতা করতে প্রস্তুত, সেটি হয়তো আমাদের দেখতে হবে। কেননা নতুন নতুন অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু নিবন্ধনের জন্য তারা আবেদন করেছেন, কেউ কেউ নিবন্ধন পাবেনও, কিন্তু সেই সব রাজনৈতিক দল আসলে কতটুকু জনসমর্থন পাচ্ছে। আপনি দেখবেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে সময় সমন্বয়করা যে সমাজের সহযোগিতা বা সমর্থন পেয়েছেন, পরবর্তীতে তারা যখন রাজনৈতিক দল গঠন করলেন, তখন কিন্তু এক ধরনের মানুষের সমর্থনের মধ্যে বিভাজন দেখা গেল। সেটির পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, অনেক কিছু দৃশ্যমান হয়েছে। তাদের কেউ কেউ এক ধরনের অনিয়মে জড়িয়ে পড়েছেন, আবার মানুষ সমাজ সেবাটাকে পছন্দ করে, মানুষ গণ আন্দোলনকে পছন্দ করে, আবার মানুষ রাজনীতিকে পছন্দ করতে চায় না। ফলে সাধারণ মানুষের মধ্যেই রাজনৈতিক যে চৈতন্য, সেটির মধ্যে এক ধরনের অস্পষ্টতা কিংবা সংশয়ের কাজ করে। ফলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই নতুনকে গ্রহণ করা কিংবা নতুনভাবে এগিয়ে আসার যে ধারা, সেটি কিন্তু খুব সহজ পথ ধরে আসে না। ইমতিয়াজ। মাকসুদ, আপনাকে ধন্যবাদ।